হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, তাহলে আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি এরপরে। আজকে যেটা টপিকটা শুরু হবে, ওয়ার্কশপ সেফটি, পার্সোনাল সেফটি, বা আমাদের ইয়েটা অলরেডি শেষ হয়ে গেছে, টুলস অ্যান্ড ইকুইপমেন্ট সেফটিটা অলরেডি ওভার হয়ে গেছে। আজকে একটা নতুন সেফটি শুরু করব, যেটা হচ্ছে ওকে, তো যেটা হচ্ছে আমাদের রেমেডিজ টু প্রিভেন্ট অ্যাক্সিডেন্ট। তো কি কি করলে অ্যাক্সিডেন্ট হবে না, ঠিক আছে, সেগুলোকে আমরা দেখবো আজকে। ওকে, তো ফার্স্ট দেখা যাক যে কি কি রেমেডিস, বা রেমেডিস কথাটার অর্থ হচ্ছে প্রতিকার, ঠিক আছে, রেমেডিস শব্দটার অর্থ হচ্ছে প্রতিকার। রেমেডি শব্দটার অর্থ হচ্ছে প্রতিকার। আচ্ছা, তো এখানে রেমেডিজ এর কথা বলা আছে, কি কি করলে আমাদের অ্যাক্সিডেন্টের হাত থেকে আমরা বাঁচতে পারবো, ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে রেমেডিস। আচ্ছা, এখানে প্রথম যেটা বলেছে, স্কিলড ওয়ার্কার শুড ডু দ্য জব অফ ওয়েল্ডিং। সবসময় যে ওয়েল্ডিং আমরা করব সেটা যেন অতি অবশ্যই স্কিলড ওয়ার্কাররা করে থাকে, ঠিক আছে, স্কিলড ওয়ার্কারদের মাধ্যমেই কেবলমাত্র ওয়েল্ডিংটা করানো উচিত, ঠিক আছে। তো সবসময় ব্যাপারটা হচ্ছে, আমরা তো শিখছি, তাহলে আমরাও কি স্কিলড ওয়ার্কার প্রথম থেকে? না, আমরা অবশ্যই স্কিলড ওয়ার্কার নই। তাহলে স্কিলড ওয়ার্কার না হলে আমরা সবসময় তাহলে আমরা কি কাজ করতে পারবো না ফার্স্ট থেকে? না, এরকম কোনো ব্যাপার নেই। অ্যাকচুয়ালি জিনিসটা কি বলেছে, যে তোকে যে শেখাবেন, ঠিক আছে, যে ইনস্ট্রাক্টর থাকবেন, তাকে অতি অবশ্যই স্কিলড হতে হবে। আর আমাদের যে স্যার রয়েছেন, যারা যিনি প্র্যাকটিক্যাল করাবেন তোদের, তো তারা অবশ্যই স্কিলড হবেন, ঠিক আছে। তারা তারা গিয়ে ওয়েল্ডিংটা শেখাবেন, কিন্তু যারা স্কিলড নয় বা যারা প্রথম করছে, তাদেরকে ডাইরেক্টলি ওয়েল্ডিং নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করাটা ঠিক নয়। আদারওয়াইজ কি হতে পারে, আমরা জানি যে কোনো ওয়েল্ডিং এর সময় প্রচন্ড ইন্টেন্স হিট তৈরি হয়। কিরকম কিরকম হয় আমি তো বলেছিলাম। যেমন যদি আমি বলি, নর্মাল গ্যাস ওয়েল্ডিং এ কতটা হয়, গ্যাস ওয়েল্ডিং এ যদি অক্সি অ্যাসিটিলিন দেখি, ঠিক আছে, গ্যাস ওয়েল্ডিং এর মধ্যে যদি আমি OAW টা দেখি, অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিংটা দেখি, তাহলে এর টেম্পারেচারটা মোটামুটি কত যায়? তিনটে ধরনের ফ্লেম হয়। নিউট্রালের জন্য মোটামুটি হয়, নিউট্রাল ফ্লেমের জন্য হয় 3260। এগুলো লেখার কোনো দরকার নেই, এগুলো আমরা অনেক ডিটেলসে পড়বো। 3260 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট হচ্ছে কার্বুরাইজিং। কার্বুরাইজিং ফ্লেমের টেম্পারেচার হয় মোটামুটি ভাবে 3038-এর মতন, 3038 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। আর আমাদের যেটা অক্সিডাইজিং ফ্লেম হয়, অক্সিডাইজিং ফ্লেমের টেম্পারেচার মোটামুটি দুটোর থেকেই বেশি, সেটা হচ্ছে 3482 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, 3482 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তো যে ব্যাপারটা হচ্ছে, যখন আমরা এগুলোকে করব, তো নিউট্রাল ফ্লেমের টেম্পারেচার 3260, তো বুঝতে পারছি আমরা যে গ্যাসে রান্না করি তার টেম্পারেচার হার্ডলি হয় মোটামুটি হবে 150, 200, 300, ঠিক আছে, এই রেঞ্জের হতে থাকে। 3260-এর টেম্পারেচারের কি আন্দাজ আছে? এটা অনেক বেশি, তাই না না? স্যার। অনেক বেশি। আচ্ছা, নেক্সট যদি এটা দিয়ে আমরা রান্না করবার চেষ্টা করি, তো কি হবে? 3260 ডিগ্রি দিয়ে যদি আমি রান্না করার চেষ্টা করি, কি হবে? স্যার পড়ে যাবে সবকিছু। পুড়ে যাবে এবং ভ্যাপার হয়ে যাবে। পুড়ে যাওয়া শুধু না, হয়তো ভ্যাপারও হয়ে যেতে পারে। আচ্ছা, আর্ক ওয়েল্ডিং এর কত টেম্পারেচার হয়? আর্ক ওয়েল্ডিং এর টেম্পারেচার মোটামুটি ভাবে একটা রেঞ্জ যদি বলি, তাহলে মোটামুটি এই রেঞ্জের হয়। কত ডিগ্রি হয়? কত হয়? 600, তাই তো? না, এখানে 600 নয়, আরেকটা শূন্য চাপবে, 6000 ডিগ্রি সেলসিয়াস। 6000 ডিগ্রি সেলসিয়াস মানে বোঝা যাচ্ছে গ্যাস ওয়েল্ডিং এর প্রায় দ্বিগুণ। আচ্ছা, যদি আমরা বলি লেজার বিম ওয়েল্ডিং, লেজার বিম ওয়েল্ডিং এর কত পর্যন্ত হতে পারে? ঠিক আছে, লেজার বিম, আচ্ছা তার আগে প্লাজমা ওয়েল্ডিং বলি। প্লাজমা আর্ক ওয়েল্ডিং এ কত হতে পারে? PAW তে, PAW তে হতে পারে মোটামুটি মাত্র 1500, ঠিক আছে, মাত্র 1500, ভুল বললাম, ঠিক আছে, আরেকটা শূন্য চাপবে, ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি হয় মোটামুটি ভাবে? 15000 ডিগ্রি সেলসিয়াসের মতন টেম্পারেচার হয় প্লাজমা আর্ক ওয়েল্ডিং এর ক্ষেত্রে। লেজার বিমে কত হয়? যদি 2500 বলি, কেউ কি স্বীকার করবে? 2500 বললে স্যার 25,000 স্যার। 25,000 হয়। এই টেম্পারেচার গুলো বুঝতে পারছি কতটা টেম্পারেচার এগুলো, ঠিক আছে। তো এগুলো যদি আমরা ভুলভাল করে চালাই, ঠিক আছে, সাপোজ একটা লেজার বিম ওয়েল্ডিং হচ্ছে, আমি ঠিকঠাক ভাবে কন্ট্রোল করতে পারলাম না, তো ওই রেটা গিয়ে পড়ে গেল আমার আমার পাশে যে দাঁড়িয়ে আছে তার কলিগের হাতে গিয়ে ফেলে দিলাম, তো কি হবে?
কিছু হবে না, একটা কি হোল তৈরি হয়ে যাবে, হাতটা কেটে বাদ হয়ে যাবে। হ্যাঁ হাতটাই কেটে বাদ হয়ে যাবে, এক্স্যাক্টলি। ঠিক আছে, তো এই জন্য কি করতে হবে, ওয়েল্ডিং যখন করতে হয় তাতে যেন প্রপার স্কিল ওয়ার্কার যারা করে তারা যেন করবে, এটা খেয়াল রাখতে হয়। তাছাড়াও আমরা জানি যে ফ্লাক্সের যখন ব্যবহার করব, ফ্লাক্সটাও যখন অ্যাপ্লিকেশন করতে হবে বা কিভাবে মুভমেন্ট করতে হয়, আমরা মুভমেন্ট অনেক রকম জানবো, ব্যাকওয়ার্ড মুভমেন্ট, ফরওয়ার্ড, ঠিক আছে, এগুলো আমরা অনেক রকম জানবো, ব্যাক হ্যান্ড, ফোর হ্যান্ড যেটাকে বলা হয়, এই মুভমেন্ট গুলো জানতে হবে। এগুলো একজন কেবলমাত্র স্কিল্ড ওয়ার্কারই কিন্তু জানবেন। ঠিক আছে, কোথায় থিক প্লেট করতে গেলে আমি কোনটা করব, ব্যাক হ্যান্ড করবো না ফোর হ্যান্ড করবো, বা থিন প্লেটের জন্য কোনটা করব, কোন সময় কোন পোলারিটি ইউজ করতে হবে, ডিসিপি না ডিসিএন না এসি কোনটা করব, এটা একদম স্কিল্ড ওয়ার্কার জানবে। তো আমাদের কি করতে হবে, আমরা 2 বছর ধরে কি পড়বো, এগুলো কেন পড়ছি এত কিছু, ঠিক আছে, এগুলো এর পড়ার উদ্দেশ্য হচ্ছে, যাই হোক, এগুলো পড়ার উদ্দেশ্য হচ্ছে, এখানে অনেকগুলো রয়েছে, আমাদের অনেক কোয়ান্টিটিস রয়েছে, 141টা কোয়ান্টিটি রয়েছে। তো এগুলো কেন পড়ি আমরা, যাতে এই জায়গাটায় আমরা পৌঁছাতে পারি। আমাদের উদ্দেশ্য কি, কিটা তৈরি হওয়া, একজন স্কিল্ড ওয়ার্কার তৈরি হওয়া। ঠিক আছে, ওয়ার্কার বলেছি, লেবার নয়। ঠিক আছে, প্রত্যেকেই ওয়ার্কার, যারা কাজ করে প্রত্যেকেই ওয়ার্কার। ঠিক আছে, গভর্নমেন্ট যারা জব করছে তারাও ওয়ার্কার, তো আমাদের স্কিল্ড ওয়ার্কার হতে হবে। তো এইটার জন্য আমরা ওয়েল্ডিং বা ফিটারের এই দুটো কোর্সের মধ্যে ওয়েল্ডার বা ফিটারে ভর্তি হয়েছি। ওকে, নেক্সট আমাদের যেটা যাচ্ছে সেটা হচ্ছে আর্ক ওয়েল্ডিং। আচ্ছা, প্রপার হিট অ্যারেঞ্জমেন্ট শুড বি ডান আফটার ওয়েল্ডিং। ঠিক আছে, তো ওয়েল্ডিং এর পর হিট ট্রিটমেন্ট করতে হয়। হিট ট্রিটমেন্ট কাকে বলা হয়, একটা হিট ট্রিটমেন্ট দেখাই। দেখা যাচ্ছে হিট ট্রিটমেন্ট, এটা তো অন্য হিট ট্রিটমেন্ট দেখিয়ে দিলাম, এটা অন্য হিট ট্রিটমেন্ট, এটা বডি হিট ট্রিটমেন্ট হয়ে গেছে, বডি হিট ট্রিটমেন্ট হয়ে গেছে, এই যে এখানে চলে এসেছে হিট ট্রিটিং বলে। দেখতে পাচ্ছি জিনিসটাকে এত গরম করা হয়েছে, একটা পার্টস তৈরি করা হয়েছে, পার্টসটাকে তারপরে গরম করা হয়েছে। দেখতে পাচ্ছি এখানে কোন একটা কম্পোনেন্ট, মেশিনের কম্পোনেন্ট তৈরি করেছে, সেটাকে আমি ফার্নেসের মধ্যে ঢুকিয়ে এরকম গরম করে দিয়েছি। কেন করা হয়েছে, কেন এগুলো করা হয়েছে কেন, দেখ হিট ট্রিটমেন্ট হচ্ছে, কাকে হিট ট্রিটমেন্ট প্রসেস বলা হয়। কেউ কিছু জানিস এর ব্যাপারটা, বল, জানলে বল। কারণ স্যার এটা যতদূর আমার আইডিয়া হচ্ছে, এটা করা মানে যে মেশিনটা তৈরি করার পর যে অশুদ্ধিগুলো থাকে, মানে মেটালের যে অশুদ্ধিগুলো সেগুলো বেরিয়ে যাবে। না, সেটা কারণ নয়, যখন আমরা ফার্নেসে কাজ করি তখনই আমরা অশুদ্ধিগুলোকে সরিয়ে নিই। ওই জন্যই তো পিগ আয়রন থেকে আমরা মাইল্ড স্টিল তৈরি করে নিই, বা তোর নর্মাল স্টিল, মিডিয়াম কার্বন স্টিল তৈরি করে নিই। আগে থাকে পিগ আয়রন, ঠিক আছে না, সেই পিগ আয়রনটার মধ্যে বিভিন্ন রকম অশুদ্ধি মিশে থাকে, তো সেখান থেকে আমরা তৈরি করে দিই। নোংরা বলে পিগ বলা হয়, পিগ আয়রন বলা হয়। তো আমরা তো যে কাজগুলো করি, আমরা তো পিগ আয়রন দিয়ে কোনো কাজ করি না। বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো সব মাইল্ড স্টিল হয়, এমএস হয় বা নর্মাল স্টিল হয়, স্টেনলেস স্টিল হয়, এগুলো অনেক হাই কোয়ালিটির স্টিল, এগুলো পিগ আয়রন নয় একটাও। পিগ মানে হচ্ছে শূকর, ঠিক আছে, আমরা কেন বলি, কারণ এগুলো জেনারেলি শুকর নোংরা টাইপের হয়, ঠিক আছে, ওই জন্য ওই আয়রনটাকে বলা হয় পিগ আয়রন, নোংরা আয়রনটাকে। ওটাকে আমরা ফার্দার ডিস্টিল করে পরেই আমরা কিন্তু মাইল্ড স্টিল বা নর্মাল স্টেনলেস স্টিল কিন্তু পেয়ে থাকি। ঠিক আছে, তো এটা আলাদা জিনিস হয়ে গেল সম্পূর্ণ। তো এটা কেন করা হয়, হিট ট্রিটমেন্ট কাকে বলা হয়, হিট ট্রিটমেন্ট মানে বেসিক্যালি যদি খুব সোজা কথায় বলা হয়, তাহলে হিট ট্রিটমেন্ট মানে হচ্ছে আমি এটাকে প্রপারলি হিট দিয়ে আবার ঠান্ডা করে, গরম করে আবার ঠান্ডা করার মাধ্যমে এর যে প্রপার্টি গুলো আছে সেগুলোকে নিয়ে আমি ইচ্ছা মতন ভাবে চেঞ্জ করতে পারবো, সেটাকে বলা হচ্ছে হিট ট্রিটমেন্ট। মানে কি, মানে আগের দিন যে মেকানিক্যাল প্রপার্টিস গুলো তোদের বলা হলো, সেই মেকানিক্যাল প্রপার্টিস, এই মেটালটা প্রথম অবস্থাতে, নর্মাল অবস্থাতে এটা ছিল লেস টাফ এন্ড ব্রিটেল, ঠিক আছে, হার্ডনেসটাও কম ছিল, টাফনেসটাও কম ছিল, ব্রিটেল বেশি ছিল। সেটাকে যদি আমি হিট ট্রিটমেন্ট করে নিই বা এরকম গরম করে করি, কেন কোথায় করছি সেগুলো অনেক প্রসেস আছে। সবসময় কি এরকমই গরম করব, সবসময় এরকম গরম করার দরকার পড়ে না, বিভিন্ন রকম প্রসেস আছে। গরম তো করবো সবসময় এই টেম্পারেচারে গরম করব তার মানে নেই, ঠিক আছে, আলাদা আলাদা হিট ট্রিটমেন্ট প্রসেস আছে, এবং আলাদা আলাদা হিট ট্রিটমেন্ট প্রসেসের জন্য আলাদা আলাদা টেম্পারেচার রয়েছে। তো এর উদ্দেশ্য কি হচ্ছে, কিছু প্রপার্টিকে বার করে দেওয়া। বার করে দেওয়া মানে কি, যেমন আমরা সাপোজ বলছি একটা ধর আমরা সাপোজ বলি নর্মাল কাস্ট আয়রন। কাস্ট আয়রন কিরকম হয়, কাস্ট আয়রন হয় হার্ড অ্যাজ ওয়েল এজ ব্রিটেল, কাঁচের মতন জিনিস হয়, ঠিক আছে, শক্ত এবং ভঙ্গুর। কিন্তু যদি আমি এই কাস্ট আয়রনটাকে হিট ট্রিটমেন্ট করে দিই, কি করা যায় বলতো, আমরা কিন্তু ব্রিটেলনেসটাকে কমিয়ে দিতে পারি, ঠিক আছে, হার্ডনেসটা একই রাখলাম, ব্রিটেলনেসটাকে কমিয়ে দিলাম। তাহলে হার্ডনেসটাকে আমরা একই রাখছি, মানে জিনিসটা হার্ড হচ্ছে, ঠিক আছে, প্লাস তার সাথে সাথে ব্রিটেলনেসটাকে কমানো, মানে ওটা কি হয়ে যাচ্ছে, ম্যাটেরিয়ালটা ব্রিটেলনেসের অপোজিট প্রপার্টিটা কি ছিল, ব্রিটেলনেসের অপোজিট প্রপার্টি, মানে ব্রিটেলনেস যখন কমছে তখন কিটা বাড়ছে,
হার্ডনেসটা থিকনেসটা ইয়ার বেড়ে যাচ্ছে না, থিকনেস জিয়াটা হার্ডনেস মানে যে কিটা বাড়ছে, আমি একটু ক্লু দিয়ে দিলাম, TOU GH এনি টাফনেসটা টাফনেসটা বাড়ছে, ঠিক আছে। ব্রিটেলনেস যখনই কমবে অটোমেটিক্যালি উল্টো প্রপার্টিটা বেড়ে যাবে। তাহলে একটা মেটাল ছিল আমাদের, মেনলি একটা মেটাল ছিল, মেটালটা ছিল আমাদের হার্ড অ্যাজ ওয়েল অ্যাজ ব্রিটেল, ঠিক আছে, কাঁচের মতো শক্ত এবং ভঙ্গুর, মানে আমি হালকা করে চাপ দিলেও সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। আচ্ছা, এবারে আমি কি করলাম, ওর মধ্যে হিট ট্রিটমেন্ট করলাম, তার ফলে যে হার্ডনেসটা ছিল সেই হার্ডনেসটা তো রয়ে গেল, হার্ডনেস যেরকম ছিল সেরকমই রয়ে গেল, বা হার্ডনেসটাকে আমি বাড়িয়ে দিলাম, তার সাথে সাথে ওটাকে টাফ বানিয়ে দিলাম, মানে ব্রিটেলনেসটাকে কমিয়ে দিলাম, ব্রিটেলনেসটাকে কমিয়ে দিলাম, অথবা অবলিক দিয়ে লিখতে পারি টাফনেসটাকে বাড়িয়ে দিলাম, ঠিক আছে। তার ফলে কি হয়ে যাবে, একটা মেটেরিয়াল প্রচন্ড হার্ড, ঠিক আছে, তার সাথে সাথে টাফ, মানে হার্ড, এটাকে সহজে আমি বাঁকাতেও পাচ্ছি না, তার সাথে সাথে এটা টাফ হয়ে যাচ্ছে, ঠিক আছে, শক্ত হয়ে যাচ্ছে, এই সরি ভঙ্গুরতাটা একদমই চলে যাচ্ছে, মানে আমি যতই আঘাত করছি এর মধ্যে কোনো রকম খুব ফাটল দেখার টেন্ডেন্সি দেখা দিচ্ছে না। তাহলে এই মেটালটার প্রপার্টি কিরকম হবে, খুব সুন্দর হবে, তাই না? তো আমরা দেখেছি অনেকগুলো চেয়ার থাকে আমাদের, যে একটা চেয়ার দেখবি এরকম টাইপের চেয়ার থাকে না, এরকম দেখবি চেয়ার থাকে, এইরকম একটা চেয়ার, কোথায় পেন্সিল নিতে হবে, এইরকম চেয়ার আমরা দেখেছি, এরকম চেয়ার থাকে কিছু, এই দিকটা কিছু দেওয়াই থাকে না, তাহলে এগুলো কেন এটা ভেঙে যাচ্ছে না, কেন দিকটা কিছু নেই তাও ভাঙছে না, কারণ মানুষের যে বসছে তার ওয়েট হচ্ছে 70-80 কেজির লোক বসছে তাও ভাঙছে না, কারণ টাফনেসটা তো প্রচন্ড আছে, বেশি আছে। হ্যাঁ, এগুলোকে এরকম করা হয়েছে। বা একটা জিনিস দেখবি, যে এসি থাকে, এসির বাইরে একটা অ্যাঙ্গেল দেওয়া থাকে, এরকম টাইপের অ্যাঙ্গেল বসানো থাকে, এরকম টাইপের, ঠিক আছে, এরকম একটা অ্যাঙ্গেল আমরা দেখতে পাবো এসির মধ্যে, এসির যে বাইরে এর উপর এসির এক্সটার্নাল ইউনিটটাকে বসানো থাকে, যেটা অনেক ভারী হয়, ঠিক আছে। তাহলে এই সরু প্লেটটার উপর কি করে বসলো, সরু প্লেটটা তো ভেঙে যাওয়া উচিত ছিল, একদম পাতলা প্লেট, ফিনফিনে এইরকম প্লেটটা, একদম থিন প্লেট, এটা বসলো কি করে, এসিটার চাপে ভেঙে যাচ্ছে না কেন এটা? হার্ডনেস থাকে মনে হচ্ছে না। এখানে দেখাই, অ্যাকচুয়ালি এটা স্প্লিট এসি ক্ষেত্রে হবে, এখানে এরকম ঠিক নয়, তাহলে এই জায়গাটা হবে কি, যে 50% অফ দেয়া আছে দেখুন কোনটা, এই প্লেটটা, এই যে হ্যাঁ, এই যে এই যে এই জিনিসটা ঠিক একদম, এই জিনিসটার উপর দেখবি বসানো থাকে গোটাটা, 600 টাকা দাম নিচ্ছে, ঠিক আছে, সস্তায় নিচ্ছে, বাজারে এখন 800 টাকা দাম, তো যাই হোক, এই জিনিসটার উপর বসানো থাকে দেখবি, ঠিক আছে, এটা দেয়ালের উপর ক্ল্যাম্প করা হয়, দেখ কতটা পাতলা, দেখ ভালো করে দেখ, টাকা ফাঁপা কিন্তু সলিড নয়, দেখতে পাচ্ছিস, এটার উপর বসানো কিভাবে থাকছে, অত ভারী এসিটাকে কি করে এর মধ্যে বসাচ্ছি, দুটো মানুষ মিলে ধরে তুলতে হচ্ছে, তো এরকম হার্ড হার্ড জিনিসটা কি করে এর মধ্যে বসাচ্ছি, এটা হিট ট্রিটমেন্ট করা থাকে, ঠিক আছে, যার জন্য এটা হার্ড অ্যাজ ওয়েল অ্যাজ ব্রিটেল হয়ে যায়, এই জন্য ভাঙে না। আচ্ছা, নেক্সটে চলে যাচ্ছি আমরা, তাহলে আমাকে হিট ট্রিটমেন্ট করতে হবে যাতে ফাটল না ধরে। আরেকটা জিনিস হচ্ছে কোল্ড ক্র্যাকিং, এটা যখন আমরা ওয়েল্ডিং ডিফেক্ট করাবো তখন আমরা জানাবো কোল্ড ক্র্যাকিং কি হয়, আমি একটা জাস্ট শর্টে বলে দিচ্ছি, এতটা ডিটেলস এখন আমার দরকার নেই। একটা ওয়েল্ডিং করলাম, ঠিক আছে, দু রকম ক্র্যাকিং হতে পারে, একটা হট ক্র্যাকিং হয়, ঠিক আছে, হট ক্র্যাকিং কি, মানে গরম অবস্থায় এই মাত্র তুই ওয়েল্ডিংটাকে কমপ্লিট করলি, ঠিক আছে, কমপ্লিট হওয়ার পর দেখলাম ওয়েল্ডিং এর মধ্যে চিড় ধরতে শুরু করেছে, ওই মেটালটার মধ্যে চিড় ধরতে শুরু করেছে। ওয়েল্ড মেটাল বলতে যে মেটালটার উপর আমি যে ওয়েল্ডিং করে যে মেটালটা আমি পেলাম সেই মেটালটার মধ্যে চিড় ধরতে শুরু করেছে, এটা তো গরম অবস্থাতেই হচ্ছে না ঠান্ডা অবস্থায় হচ্ছে, গরম অবস্থায় হচ্ছে, তাহলে এটাকে কি বলবো, এটাকে বলবো হট ক্র্যাকিং, CRACKING ক্র্যাকিং, লিখছি না টোটালটা। আরেকটা উপায় হতে পারে, ঠিক আছে, সেটা হচ্ছে সাপোজ এটা আমরা ওয়েল্ডিং করে দিলাম, ঠিক আছে, খুব সুন্দর ওয়েল্ডিং হয়েছে, দেখে বলে দিলাম দারুণ ওয়েল্ডিং হয়েছে, এরপর 3-4 দিন হওয়ার পর ঠান্ডা হয়ে গেছে, 3-4 দিন করার পর দেখলাম হালকা হালকা এই জায়গাতে শুরু হয়ে গেছে, এটা কি গরম অবস্থায় হচ্ছে না ঠান্ডা হওয়ার পর হচ্ছে, এটা যে কোল্ড ক্র্যাকিং, এটাকে বলা হয় কোল্ড ক্র্যাকিং, ঠিক আছে, কোল্ড ক্র্যাকিং। তো হট ক্র্যাকিং এর জন্য হিটটা দায়ী অনেকটা ক্ষেত্রে, কোল্ড ক্র্যাকিং এর জন্য কেন হয়, হাইড্রোজেন যদি ইনক্লুজ হয়ে যায় এর মধ্যে তাহলে কোল্ড ক্র্যাকিং একটা চান্সেস থাকে, ঠিক আছে, হাইড্রোজেন যদি ঢুকে যায়, হাইড্রোজেন কোল্ড ক্র্যাকিং ডেকে আনে, ঠিক আছে, হাইড্রোজেন গ্যাসটাকে আমাকে অ্যাভয়েড করতে হয় ওয়েল্ডিং এর সময়।
বা এমন কোনো ওই ইলেকট্রোড আমরা ব্যবহার করব না যার মধ্যে হাইড্রোজেনের কোনো কম্পোনেন্ট থাকছে, মানে হাইড্রোজেন তৈরি হলে এখানে হয়। তাহলে এবারে আমি প্রশ্ন করব তোদের, যে দুটো গ্যাস ওয়েল্ডিং হয়, গ্যাস ওয়েল্ডিং বিভিন্ন ফ্লেম দিয়ে হয়, আমি বলেছিলাম অলরেডি যখন টাইপ পড়িয়েছিলাম। তাহলে আমরা হাইড্রোজেনকে কেন, অক্সি হাইড্রোজেন গ্যাস ওয়েল্ডিংকে কেন এত ব্যবহার করি না? এটাও কিন্তু ভালো প্রপার্টি দেয়, অনেক হাই টেম্পারেচার দেয়। তাহলে অক্সি হাইড্রোজেনকে কেন করি না, এতটা কেন ফেমাস নয়? কারণ যদি একটুও হাইড্রোজেন না পুড়ে গিয়ে ওয়েল্ড পুলের মধ্যে ট্র্যাপ হয়ে যায়, তাহলে এটার মধ্যে পরবর্তীকালে একটা ক্র্যাকিং এর সম্ভাবনা থেকে যায়, যেটাকে আমরা বলি কোল্ড ক্র্যাকিং। এই হট ক্র্যাকিংই বল বা কোল্ড ক্র্যাকিংই বল, বা আমরা যদি ফর্মিং করি, ঠিক আছে, ফর্মিং এ আমি বলেছিলাম যখন আমি এই ম্যানুফ্যাকচারিং প্রসেস পড়েছিলাম, দুটো রোলার রয়েছে, আখের যেরকম রোল থাকে, আখের রোলারের মধ্যে দুটো প্লেটকে আমি চালাচ্ছি, এই একটা প্লেট, নিচে আরেকটা প্লেট, তার ফলে এটা কি হবে, মুড়তে থাকে, তাই না? এটাকে বলা হয় বেন্ডিং প্রসেস, ঠিক আছে, বা রোলিং প্রসেস। এটা রোলিং এ করা হয় বলে এটাকে রোলিং প্রসেস বলা হচ্ছে, এই বেন্ডটাকে। এই রোলিং প্রসেসের সময় কি হয়, প্রচন্ড চাপ তৈরি হয়, তাই না? এই যে আখটা যখন আমরা দুটো এই রোটারের মধ্যে দিয়ে চালাই, আখটার মধ্যে প্রেসার তৈরি হয় না? প্রেসারের ফলে কি হয়, আখটা বেঁকে যায়, তাই না? তো একইভাবে প্লেটটাও বেঁকে যাবে। তো এর মধ্যে যে প্রচন্ড প্রেসার তৈরি হয়ে যায়, তার ফলে কি হবে, এটাকে যখন আমরা কাজটা করব তখন দেখবো এর মধ্যে এরকম কি হতে শুরু করেছে, এরকম মাঝে মধ্যে এক একটা দুটো করে কি হবে, ফাটল তৈরি হবে। তো এই ফাটলগুলো যাতে না হয় সেজন্য শুধুমাত্র ওয়েল্ডিং এর পর না, যে কোনো ফর্মিং প্রসেস করার পর বা যে কোনো আমরা যেখানে ফোর্স অ্যাপ্লাই করতে হয়, ট্রিমেন্ডাস ফোর্স অ্যাপ্লাই করতে হয়, তারপর অতি অবশ্যই হিট ট্রিটমেন্ট করে নিই। দেখ এই যে জিনিসটা তোদের একটু আগে দেখালাম, কোথায় গেল হিট ট্রিটমেন্ট, এই যে এটা কিন্তু তৈরি হয়ে গেছে, এখানে কিন্তু আমি তৈরি করলাম না, এটাকে তৈরি হওয়ার পর এটাকে গরম করেছি। কেন করেছি, এই যে স্ট্রেস গুলো আছে, যে ফাটল হওয়ার যে সম্ভাবনাগুলো ছিল, সেগুলোকে বন্ধ করার জন্য বা সেগুলোকে নষ্ট করবার জন্য আমরা এটা পুনরায় গরম করলাম। শুধু গরম করেছি, অনেক খরচা করে গরম করি, তাই তো? একটা ফার্নেস চলা মানে প্রচুর খরচা সাপেক্ষ ব্যাপার, তাই তো? একটা আমাদের বাড়িতে, একটা গোটা শহরের আমাদের হয়তো 10 মেগাওয়াট কারেন্ট পুড়ে, ঠিক আছে, গোটা টাউনের মধ্যে একটা ফার্নেস কিন্তু একাই 10 মেগাওয়াট টেনে নেয়, ঠিক আছে? একটা টাউনের সমান একটা মোটামুটি একটা ফার্নেস মানে আমাদের ইলেকট্রিক টানে। এটা মনে রাখা দরকার, এতটা কস্ট আমরা বিয়ার করার পরেও কেন এগুলো করছি, এটা কারণ হচ্ছে যাতে এটা ভেঙে না যায়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে the parts should be ready before welding, ঠিক আছে? তো এখানে এজ প্রিপারেশনকে দেখানো হয়েছে, এজ প্রিপারেশন। তো কেন এই এজ প্রিপারেশনটা করতে হয়, এটা আমি একটা ডিফারেন্ট তোদের রয়েছে এখানে এজ প্রিপারেশন, তখন জানাবো। মেনলি একটা ছোট করে বলে দিচ্ছি কেন করা হয়। জাস্ট এটা যদি সরু প্লেট হয় তাহলে কি হবে, আমি ধর গ্যাস ওয়েল্ডিং করবো এখানে, ঠিক আছে? গ্যাস ওয়েল্ডিং এর সময় হিটটা এই পর্যন্ত আসছে, ঠিক আছে, হিটটা এই পর্যন্ত আসছে, তো গোটা হিটটা কি নিচ পর্যন্ত পৌঁছাতে পারবে? টেম্পারেচার কি নিচ পর্যন্ত বাড়বে, এতটা টেম্পারেচার নিচে পৌঁছাবে যেটাতে এটা গলে যাবে? না স্যার, গলবে না, তাই তো? গলবে না। তাহলে কি হবে, এই জায়গাটা গলে গেল, ঠিক আছে? তার ফলে পাশের যে প্লেটটার সাথে আমি ওয়েল্ডিং করছি এটাকে, ঠিক আছে, পাশের যে প্লেটটার সাথে এটা ওয়েল্ডিং করছি, সেই প্লেটটা কি হলো, এই পোর্শন দুটো গলে গেল, তার ফলে এই দুটো জায়গায় আমাদের যেটা পেলাম আমরা, সেটা আমাদের ওয়েল্ডিংটা পেলাম। আর নিচটা কি হয়ে গেল, নিচটা যেমন ছিল সেরকম নয়, এইখানে কিন্তু জয়েন্ট হলো না, তার মানে এখানে একটা ক্যাভিটি তৈরি হলো বা রুট গ্যাপ তৈরি হলো, ঠিক আছে? এটা কিন্তু একটা ওয়েল্ডিং এর ডিফেক্ট, যাতে গোটা জায়গাটাই একসাথে গলতে পারে, এই জায়গাটা যাতে পুরোটাই গলে যায়, ঠিক আছে? এটা কি পাতলা প্লেটের জন্য হবে, না পাতলা প্লেটে গোটাটাই পৌঁছে যাবে নিচ পর্যন্ত? যদি পাতলা প্লেটটা হয় তাহলে খুব থিন প্লেট হলো, পাতলা প্লেটে তো গোটাটাই গলে যাবে। গোটাটাই গলে যাবে, কিন্তু মোটা প্লেট হলে পুরোটা নিচ পর্যন্ত পৌঁছাতে পারবে না। তো যাতে এই যে ফ্লেমটা, এই যে শিখাটা যাতে নিচ পর্যন্ত পৌঁছাতে পারে, তার জন্য আমি কি করি, এখানে এজ তৈরি করি, বিশেষ বিশেষ প্রান্ত তৈরি করি, বা একটা ডিজাইন করি। কিরকম প্রান্ত তৈরি করি, এটাকে এইরকম করে দিলাম, ভি এর মতন বানিয়ে দিলাম, ঠিক আছে? কোথায় গেল, এটাকে ভি এর মতন বানালাম, এটা বানালাম, তৈরি করলাম। এরপরে দেখ যে ফ্লেমটা এলো, সেই ফ্লেমটা দেখ চারদিকে ছড়াবে কি ছড়াবে না, ইজিলি আগের থেকে ছড়াতে পারছে কি পাচ্ছে না? আচ্ছা স্যার, ইভেনলি ডিস্ট্রিবিউট হতে পারছে, গোটাটা সমানভাবে হিটটা ছড়াতে পারছে, তার ফলে নিচ পর্যন্ত গলে যাচ্ছে এবং ওয়েল্ড পুলটা পুরোপুরি পর্যন্ত তৈরি হতে পারছে। এই জন্য হিট আমাদের এজ প্রিপারেশনটা দরকার পড়ে, মেনলি যাতে হিটটা একদম নিচ পর্যন্ত পৌঁছাতে পারে। থিন মেটেরিয়ালের জন্য কোনো এজ প্রিপারেশন দরকার পড়ে না, এই যেটাকে বলছি স্কোয়ার বাট, ঠিক আছে? বাট মানে পাশাপাশি রেখে জয়েন করছি, এখানে স্কোয়ার বাট দেখে এখানে কোনো এজ তৈরি করেছি কি আমরা আলাদা করে? এই ক্ষেত্রে কোনো এজ বানিয়েছি না, যেমন ছিল সেরকমই রেখে দিয়েছি। এটাকে বলা হয় স্কোয়ার বাট, এটা সিঙ্গেল স্কোয়ার বাট। তো এটা কখন করা হয়, এগুলো কোথায় করব, যখন
মেটেরিয়ালটা মোটা না সরু হবে? যখন সরু হবে, পাতলা থিন প্লেটের জন্য আমরা সরু হবে তখন এটা বোঝা গেল না? ওয়েল্ডিং সিম্বল তো না, এগুলো সিম্বল নয়, সিম্বল আলাদা আছে। এগুলো সিম্বল না, এগুলো এজের ছবি। সিম্বল আলাদা হবে, সিম্বল আলাদা আছে, সিম্বল আলাদা হবে। আচ্ছা, নেক্সট এটা হচ্ছে আমাদের সিঙ্গেল বিভেল, ঠিক আছে? এর থেকে একটু মোটা হলো, তাহলে কি করব? আমি এরকম এজ তৈরি করছি, এই যে এটাকে বলা হচ্ছে সিঙ্গেল বিভেল। এগুলো পরে ডিটেলসে পড়বো, আমাদের অনেক জানতে হবে এগুলো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডাবল বিভেল। সিঙ্গেল বিভেলটা জানি, এটা এখন জানার দরকার নেই। সিঙ্গেল বিভেল বল, সিঙ্গেল ভি বল, এটা ভি এর মতন বলে সিঙ্গেল ভি, ঠিক আছে? ইউটা এখানে দেখানো আছে, এই তো সিঙ্গেল ইউ দেখানো আছে, ঠিক আছে? এবার প্লেটটা আরো মোটা হলো, মোটার থেকেও মোটা, মানে এক্সট্রিম মোটা হয়ে গেল, তাহলে একটা দিক থেকে কি পৌঁছানো যাবে? ওয়েল্ডিং যদি এইদিকে করি, পুরোটাকে হিট পৌঁছাবে? আমাদের দুদিক থেকে করতে হবে তখন। না খুব মোটা প্লেট, দুদিক থেকে করতে হবে, তাহলে দুদিকেই আমরা এজ তৈরি করবো। এটার যে এজটা একদিকে বানিয়েছিলাম, এখানে দুটো দিকে বানাচ্ছি, ঠিক আছে? দেখ, এখানে ডবল ডবল বিভেল করেছি, এখানে ডবল ভি করেছি, এখানে ডবল জে করেছি, ঠিক আছে না? তো এগুলো কেন করেছি? যখন খুব মোটা প্লেট হবে, একদিক থেকে ওয়েল্ডিং করলে হবে না, আমাকে দুদিক থেকেই করতে হবে, তখন আমি দুদিক থেকে এজ প্রিপারেশন করে নিই। তো আমাকে মনে রাখতে হবে, ওয়েল্ডিং করার আগে আমাকে কিন্তু অতি অবশ্যই এজ প্রিপারেশনটা ভালোভাবে করে নিতে হবে, যাতে সময়টাও কম লাগে ওয়েল্ডিং এর সময়, আর যাতে গোটাটাই ইভেনলি গলে গিয়ে ওয়েল্ড পুল যেটা তৈরি হবে, যাতে সেটা প্রপারলি তৈরি হতে পারে, এটাকে এনশিওর করার জন্য। আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি ইন্টারনাল স্ট্রাকচার অফ ওয়েল্ডেড জয়েন্ট। ওয়েল্ডেড পার্ট শুড চেঞ্জ বিকজ টু মাচ টেম্পারেচার রাইজ ডিউরিং ওয়েল্ডিং। ওয়েল্ডিং এ কত টেম্পারেচার হয় বলেছিলাম? কত ডিগ্রি থেকে কত ডিগ্রি হতে পারে? যতই হোক, মোটামুটি 1200-র উপর থেকে শুরু হয় মোটামুটি, তাই না? 1200, এর থেকে তো বেশি হয়, 25-26 হাজার ডিগ্রি পর্যন্ত রয়েছে। তো এই টেম্পারেচারে যদি মেটালটাকে গরম করিস, ওর কি স্ট্রাকচারটা কখনো ঠিক থাকতে পারে? এটাও চেঞ্জ হয়ে যাবে, স্ট্রাকচারাল চেঞ্জ হবে, সেটা তো চেঞ্জ হবে। তো কিভাবে চেঞ্জ হয় সেগুলো আমরা হিট ট্রিটমেন্টে পড়বো। হিট ট্রিটমেন্টটা আমরা যখন 14 দিন ধরে বা 7 দিন ধরে ক্লাসটা করব, খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, দারুণ লাগবে পড়তে। কিভাবে স্ট্রাকচার চেঞ্জ হয়, কখন কি চেঞ্জ হবে, তখন আমরা জানতে পারবো হিট ট্রিটমেন্ট যখন করবো। আচ্ছা, তো স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে যায়, সোজা ব্যাপার, অনেক স্ট্রাকচার চেঞ্জ হয়। স্ট্রাকচারের চেঞ্জের জন্য কি করতে হয়? স্ট্রাকচার চেঞ্জ হলে কি হয়, এটার মধ্যে ফাটল বা ক্র্যাকের টেন্ডেন্সি থাকে। তার জন্য প্রথম আমরা কি কাজটা করি? প্রথম আমাদের কি করতে হয়? স্ট্রাকচারাল চেঞ্জটার হাত থেকে বাঁচাবার জন্য, বা যে উইকনেসটা, স্ট্রাকচারাল চেঞ্জ হবেই, তার জন্য যে উইকনেসটা আছে, সেই উইকনেসটাকে বাদ দেওয়ার জন্য বা অমিট করার জন্য আমরা কি করি? কোন প্রসেস ব্যবহার করি? হিট ব্যবহার করে, হিট ট্রিটমেন্ট, এই যে লেখা আছে হিট ট্রিটমেন্ট ব্যবহার করা, ঠিক আছে? গরম করে ট্রিটমেন্ট করছি। আচ্ছা, হিট ট্রিটমেন্ট ব্যবহার করা হয়, ঠিক আছে? তো এখানে আমাদের হিট ট্রিটমেন্ট করতে হবে ওয়েল্ডিং এর পর, এই জন্য হিট ট্রিটমেন্টটা আরো বেশি করে করতে হবে। নেক্সট পয়েন্ট, ওয়েল্ডিং ইকুইপমেন্ট শুড বি ইউজড ভেরি কেয়ারফুলি অ্যাজ দিস রান অন ইলেকট্রিসিটি, ঠিক আছে? এগুলো যেহেতু ইলেকট্রিসিটিতে রান করছে, সেজন্য আমাকে খুব কেয়ারফুলি এটাকে ব্যবহার করতে হবে। এখানে একটা আর্দিং এর ছবি দেখিয়েছি, যে আর্দিং করতে হবে, ঠিক আছে? প্রপারলি আর্দিং করতে হবে, যাতে যে কাজ করছে তার যাতে লাইফ রিস্ক না হয়ে যায়, সেটাকে এনশিওর করার জন্য আমাদের এর সাথে সাথে করতে হবে কি, আর্দিংটা দিতে হবে প্রপারলি। আচ্ছা, তার সাথে সাথে যে মেশিনে কাজ করছি, সেই মেশিনটাকে কেয়ারফুলি ইউজ করতে হবে। তো আমরা ওয়েল্ডিং এ কত ভোল্ট ব্যবহার করি মোটামুটি? আর্ক ওয়েল্ডিং এর ক্ষেত্রে কত ভোল্টের ব্যবহার করি? 440 ভোল্ট। 440 ভোল্ট ব্যবহার করি, ঠিক আছে? তো এটা যদি আমাদের বাড়িতে কত ভোল্ট ইউজ হয়? তো আমরা যখন বাড়ির সুইচ বোর্ডে হাত দিই, ঠিক আছে, তখন 2 মিনিটের, হ্যাঁ, যখন আমরা বাড়ির সুইচ বোর্ডে হাত দিই, তখন 2 মিনিটের জন্য নিজের নাম ভুলে যায়, তাই না? কিন্তু যদি এটাতে হাত দিই, তাহলে কি হবে? না, জীবনটাই ভুলে যাবে, এক্স্যাক্টলি। আর নাম মনে করার কোনো প্রয়োজন পড়বে না, ঠিক আছে? মানে নাম মনে করার প্রয়োজনীয়তাটাই চলে যাবে। তো ওয়েল্ডিং এর সময় এটা করি, ঠিক আছে? ওয়েল্ডিং এর সময় এটা নিয়ে কাজ করি। তাহলে প্রশ্ন হচ্ছে, স্যার আমরা কেন করছি না, কেন শর্ট খাচ্ছি না? ঠিক আছে, ওয়েল্ডিংটা তো আমরা অনেক সময় হাত লেগেও যায়, ঠিক আছে? তাহলে আমরা শর্ট খাই না কেন, বা খেলেও খুব হালকা শর্ট কেন খাই? এটাকে আমরা ডিসি তো আর্থিং এর জন্য, স্যার এটা ডিসিতেও 440 ভোল্টে, ডিসি হোক বা এসি হোক, যাই ব্যবহার কর না কেন, 440 ভোল্টের ডিসিতে কম। স্যার আর্থিংটা করে থাকে বলে স্যার শর্টটা খাই না। হ্যাঁ, এক্স্যাক্টলি। একটা হচ্ছে আর্থিং করার জন্য, আরেকটা হচ্ছে এত ভোল্টে আমরা কাজ করি না, ঠিক আছে? এটাকে স্টেপ ডাউন করে নিই, সেটা হচ্ছে 200 বলছি
মোটামুটি ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে, ওপেন সার্কিট ভোল্টেজ, নর্মাল ভোল্টেজ বলছি না কিন্তু, পরে এটা টার্ম বোঝাবো কেন ওপেন সার্কিট বললাম। 70 থেকে 80 ভোল্টে নামিয়ে আনি, তা আমরা যখন যদি খালি হাতে ছুঁয়ো আমরা শর্ট খাবো, কিন্তু এতটা বেশি শর্ট খাবো না যে 440 ভোল্টের মতন হবে। আমরা বাস্তবে কত ভোল্টের মতন শর্ট খাবো? 70 থেকে 80 ভোল্টের মতন খাবো। এটা আমাদের সেফটির জন্য করা হয়। তার এগেনস্টে কি করা হয়? কারেন্টটাকে বাড়িয়ে দেওয়া হয়। কেন হয় এগুলো আমার শুনতে অনেকটা অদ্ভুত লাগছে, কেন হয় এগুলো সব লজিক আছে, ঠিক আছে? আমি যখন এগুলো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট পড়াবো তখন এগুলো আমরা খুব বুঝতে পারবো যে কেন করা হয়, ঠিক আছে? পাওয়ার কিন্তু সেমই ব্যবহার করছি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, তোরা এটাও প্রশ্ন করতে পারিস, স্যার যদি 70 থেকে 80 ভোল্টই আমার দরকার আছে, স্যার আপনি যদি স্টেপ ডাউনই যদি করবেন, আপনার যদি এত ইচ্ছা থাকে স্টেপ ডাউন করে 70 থেকে 80 ভোল্টে নিয়ে আসা, তাহলে আমরা 440 ভোল্ট কেন করলাম, ঠিক আছে? কেন 220 ভোল্ট করলাম না? ইলেকট্রিক বেঁচে যেত। 440 ভোল্টের জন্য আমাকে আলাদা করে কমার্শিয়াল লাইন নিতে হবে, এটা অনেক খরচা আছে। আমার তো বাস্তবে লাগবে 70 থেকে 80 ভোল্ট, তাহলে আপনি কেন এত খরচা করে কেন 440 ভোল্টটা নিলেন? 220 ভোল্টেই তো কাজ হয়ে যেত, নর্মাল সুইচ বোর্ডেই কাজ হয়ে যেত। এটা হয় না। কেন হয় না সেটা পরে জানবো, কারণ পাওয়ারটা আমাদের বেশি লাগে। এটা আমরা পরে জানবো যে কেন হয় না, এটাতেই আমাদের করতে হয়। যদি আমরা এটার উপর দিই ওয়েল্ডিং মেশিনটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, কেন হয় সেটা পরে জানবো। ট্রান্সফরমারের জন্য কি প্রথমে লাগে যে ওয়েল্ডিং মেশিনে হ্যাঁ, ট্রান্সফরমারটা তো স্টেপ ডাউনের জন্য কাজে লাগে, ট্রান্সফরমারটা স্টেপ ডাউন জন্য কাজে লাগে, আর কিছু না। কেন লাগে এগুলো পরে জানতে পারবো যখন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট পড়বো। সব থেকে ইন্টারেস্টিং চ্যাপ্টার হচ্ছে এইটাই, ঠিক আছে? ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস গুলো যেখানে রয়েছে। আচ্ছা, তো একটা জিনিস, বা আমরা হাই ভোল্টেজে কেন ট্রান্সফার করি, কেন যখন আমরা হাই টেনশন লাইন দেখি, আমার বাড়ির জন্য কত লাইন লাগবে? বাড়ির জন্য লাগবে মাত্র কত ভোল্ট? 220 ভোল্ট। তাহলে যখন আমি ট্রান্সমিশন করি, ট্রান্সমিশনে কেন এরকম লাগে আমাদের, এত ভোল্টে কেন আনি? কত ভোল্টে আনছি ট্রান্সমিশনের সময়? 22,000। ভুল, 22,000 না, 2,20,000, ঠিক আছে? কেন আনি? আমাদের যে হাই টেনশন লাইনগুলো আছে, ঠিক আছে, হাই টেনশন লাইনগুলো এই ভোল্টেজে থাকে। কেন থাকে এগুলোতে, কেন থাকে? আমার তো লাগবে বাবু এইটাই, ঠিক আছে? খুব ম্যাক্সিমাম হলে যেখানে কাজ করব, খুব হাইফাই ভোল্টেজ লাগলে এইটা লাগবে, তার বেশি তো কোথাও লাগবে না। যার বাড়িতে 8টা কল আছে তার এটা লাগবে, তার বেশি তো লাগবে না। তাহলে এত হাই ভোল্টেজে কেন নিয়ে আসছি? অনেক কাজ করতে হচ্ছে এটার জন্য, আমাকে স্টেপ আপ করতে হচ্ছে পাওয়ার প্ল্যান্ট থেকে। স্টেপ আপ করে পাওয়ার প্ল্যান্টে তৈরি হয় মোটামুটি এই ভোল্টেজে, মোটামুটি, ঠিক আছে? সেখান থেকে স্টেপ আপ করি, মানে বাড়িয়ে দিই ভোল্টেজটাকে, ঠিক আছে? আবার যখন আমাদের পাড়াতে সাবস্টেশনে নিয়ে আসি, সেখান থেকে আবার স্টেপ ডাউন করে 11,000-এ নিয়ে আসি। 11,000 থেকে আবার বাড়ির যে সামনের যে ট্রান্সফরমারটা আছে সেটা আবার 220 ভোল্টে নিয়ে আসে। এত কেন খরচা করবো? 240 ভোল্টে 440-এ নিয়ে আসতে পারতাম, বা 220-তেই নিয়ে আসতে পারতাম, এত কেন খরচা করবো? এগুলো সব জানতে পারবো যখন ইলেকট্রিক্যাল গুলো আমরা পড়বো, ইলেকট্রিক্যাল পার্ট গুলো যখন পড়বো। তো মনে রাখতে হবে, ফিটারে বা ওয়েল্ডারে যখন আমরা পড়ছি তখন আমাদের ইলেকট্রিশিয়ানের বহু পোর্শন রয়েছে, বা ট্রান্সফরমার কিভাবে কাজ করে এগুলো আমাদের জানতে হবে ওয়েল্ডিং এর সময়, ঠিক আছে? কত রকমের ট্রান্সফরমার হয় সেগুলো জানতে হবে। তো যখন ইলেকট্রিক্যাল পোর্শন জানবো বা যখন যাব তখন এই জিনিসগুলো আমরা জানতে পারবো, ঠিক আছে? তাহলে হালকা করে এটা একবার রিভিশন দিয়ে দেওয়া যাক। প্রথমে কি বলেছে, রেমেডিজে কি কি বলেছে? স্কিলড ওয়ার্কার শুড ডু দ্য জব অফ ওয়েল্ডিং। ওয়েল্ডিং এর কাজটা যেন সবসময় স্কিলড ওয়ার্কাররাই করে থাকেন, সেটাকে আমাকে খেয়াল রাখতে হবে, কারণ না হলে কি হতে পারে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। নেক্সট পয়েন্ট ইজ, আফটার ওয়েল্ডিং প্রপার হিট ট্রিটমেন্ট শুড বি ডান। ওয়েল্ডিং করার পর অতি অবশ্যই প্রপার হিট ট্রিটমেন্ট প্রসেস করতে হবে, কারণ ওয়েল্ডিং এর সময় অনেক রকম স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে যায়, কারণ ওয়েল্ডিং এ অনেক টেম্পারেচার থাকে, ঠিক আছে? টেম্পারেচারটা অনেক হাই রেঞ্জের থাকে, এই জন্য এর ভেতরের যে ইন্টারনাল স্ট্রাকচার গুলো সেটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। এই চেঞ্জের জন্য কি হতে পারে, ফাটল তৈরি হতে পারে। এই ফাটলটাকে আটকাবার জন্য আমরা কি করি, এখানে হিট ট্রিটমেন্ট প্রসেস ব্যবহার করে থাকি। নেক্সট পয়েন্ট, দ্য পার্টস শুড বি রেডি বিফোর ওয়েল্ডিং। ওয়েল্ডিং করার আগে প্রপার এজ প্রিপারেশনের মাধ্যমে আমাকে পার্টসগুলো রেডি রাখতে হবে, যাতে হিটগুলো, এতে যে আমরা হিটটা আমরা দিচ্ছি এখানে, যে আর্কটা দিচ্ছি বা যে ফ্লেমটা দিচ্ছি সেটা যেন একদম নিচ পর্যন্ত পৌঁছাতে পারে, বা পুরো সারফেস পর্যন্ত পৌঁছাতে পারে, এবং পুরোটাই যাতে গলতে পারে। অর্থাৎ যেন ক্যাভিটিটা নিচের দিকে কোনো ক্যাভিটি তৈরি না হয়ে যায়, গর্ত না তৈরি হয়ে যায়, পুরোটা জুড়েই যাতে ওয়েল্ডিং পুল তৈরি হয়, ওয়েল্ড পুলটা তৈরি হয়, সেটাকে এনশিওর করার জন্য আমরা এজ প্রিপারেশন করবো, এবং এই এজ প্রিপারেশনটা অতি অবশ্যই ওয়েল্ডিংটা শুরু হওয়ার আগে আমাকে করে নিতে হবে। নেক্সট পয়েন্ট, the internal surface of welded parts change because of too much higher temperature rise during welding.
ওয়েল্ডিং এর সময় টেম্পারেচার অনেক অনেক বেড়ে যায়, তার ফলে ওর ইন্টারনাল চেঞ্জ হয়ে যায়, স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে যায়। ইন্টারনাল স্ট্রাকচার চেঞ্জ হওয়ার জন্য যেটা বললাম আগে হিট ট্রিটমেন্টের পয়েন্টে, যে ফাটল হওয়ার বিভিন্ন রকম ক্র্যাক হতে পারে, কোল্ড ক্র্যাক হতে পারে, ক্র্যাটার হতে পারে, বা আমাদের হট ক্র্যাক হতে পারে। তো সেগুলোকে আটকাবার জন্য হিট ট্রিটমেন্ট প্রসেস তো আমি বললাম, সেটা রেমেডি হিসাবে হিট ট্রিটমেন্ট প্রসেস ইউজ করতে হতে পারে। বা আরেকটা জিনিস হয় প্রি হিটিং, ঠিক আছে, প্রি হিটিংও ব্যবহার করা হয়। ওটা তো পোস্ট হিটিং হলো, এটা প্রি হিটিং। প্রি হিটটাকে বলা হয়, প্রি কথাটার অর্থ হচ্ছে আগে, হিটিং করা মানে হচ্ছে গরম করা, ঠিক আছে, গরম করা। তো আমরা দেখেছি, ঠিক আছে, প্রি হিটিং কেন করা হয়। কেউ যারা সায়েন্স নিয়ে পড়েছিস 12-এ, তারা দেখবি টেস্ট টিউব নিয়ে কাজ করতে হতো, তাই না? টেস্ট টিউব নিয়ে কাজ করতে হতো। টেস্ট টিউবটা কি করা হতো, ডাইরেক্ট যদি তোরা বুনসেন বার্নারে দিয়ে দিস, কি হবে, টেস্ট টিউবটা সঙ্গে সঙ্গে ফেটে যেত। এটাকে কি করা হয়, প্রথমে আমরা খুব স্পিডে এটাকে ফ্লেমের মধ্যে 3-4 বার করে গরম করে নিই। গরম করার ফলে কি হয় যে এটা টেম্পারেচারটা বেড়ে যায়। এটা কেন হয়, কাঁচ হচ্ছে তাপের কুপরিবাহী, ঠিক আছে, কাঁচটা হচ্ছে তাপের কুপরিবাহী। তো কুপরিবাহী হওয়ার জন্য কি হচ্ছে, ধর একটা কাঁচের এখানে পোর্শন দেখালাম, এটা কাঁচ, এখানে কাঁচ দেখাচ্ছি, কাঁচের একটা পোর্শন, ঠিক আছে। তো এই জায়গাটা খুব গরম হয়ে গেল, এই পোর্শনটা প্রচুর গরম হয়ে গেছে, ঠিক আছে, এই জায়গাটা প্রচুর গরম হয়ে গেছে, এই জায়গাটা, ঠিক আছে, কিন্তু এই জায়গাটা স্টিল কিন্তু ঠান্ডা রয়েছে, ঠিক আছে, ঠান্ডা হয়ে গেছে। তাহলে এই জায়গাটা বেড়ে যাবে, এই জায়গাটা বাড়তে চাইবে, ঠিক আছে, এই জায়গাটা বাড়তে চাইবে, এই জায়গাটা সেম জায়গায় থাকবে। এটা আয়তনে বেড়ে যেতে চাইবে, ঠিক আছে, আয়তনে বাড়তে চাইবে আর এ সেম জায়গায় রাখবে। তার ফলে কি হবে, এই মাঝখানে কি হবে, একটা এ বাড়ছে আর এ ঠিক সেম জায়গায় থাকছে, তাহলে এর মধ্যে ভেঙে যাবে না, এটা ফেটে যাবে। এই কারণবশত আগে কি করে নেয়, গোটাটাকে হালকা হালকা করে গরম করে দেয়, যাতে গোটার টেম্পারেচারটা একসাথে বেড়ে যায়। গরম করে নেয় যাতে গোটা টেম্পারেচারটা সমান সমান ভাবে বেড়ে যায়। যখন গোটাটাই গরম হয়ে গেল, তখন এটাকে হিট করতে পারি, তখন আর কিন্তু এটা ফাটবে না। বোঝা গেছে? যখন পুরোটা সমান গরম হয়ে গেল, তখন কিন্তু সমান সমান ভাবে বাড়ছে, ঠিক আছে। ফ্লেমের টেম্পারেচার ধর আমরা বুনসেন বার্নারের টেম্পারেচার কত হলো, 200 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা চারদিকটা হালকা হালকা করে গরম করতে করতে 200 ডিগ্রিতে নিয়ে এলাম। এরপর কি আর গরম, এটা বুনসেন বার্নারের মধ্যে রাখলে এর টেম্পারেচার কি আর বাড়বে, না একই থেকে যাবে? না স্যার, এটা একই থাকবে, ঠিক আছে, কিন্তু হিটটা মানে ঠান্ডা হবে না, ওই টেম্পারেচারেই রিটেন করে যাবে। তখন কিন্তু আর ফাটার টেন্ডেন্সিটা কিন্তু থাকবে না কাঁচের, মানে যেটা টেস্ট টিউব ব্যবহার করছি সেটা। এই কারণে কি করতে হয়, আমাদের প্রিহিটিং করতে হয়। শুধুমাত্র কাঁচের জন্য না, ওয়েল্ডিং করার আগেও মেটালটাকে হালকা করে আমরা, যখন আমরা গ্যাস ওয়েল্ডিং করি, কি করি, আগে যে গ্যাস ফ্লেমটাকে হয় 2-3 বার আমরা ওর উপর চালিয়ে নিই, এই মেটালটাকে একটু গরম করে নিই। বা আর্ক ওয়েল্ডিং করার আগেও কি করে, মেটালটাকে হালকা করে গরম করে নিই, গরম করার পর ওয়েল্ডিংটা স্টার্ট করি, যাতে একটা জায়গায় হঠাৎ করে গরম হয়ে গিয়ে মানে হট ক্র্যাকিং এর কোনো রকম সম্ভাবনা বা ক্র্যাকের কোনো রকম সম্ভাবনা গড়ে না তোলে। এই কারণে প্রিহিট করতে হয় আমাদের, ঠিক আছে। প্রিহিট বোঝা গেছে? আচ্ছা, তো এটাও পড়বো পরে যখন গ্যাস ওয়েল্ডিং আছে। নেক্সট হচ্ছে ওয়েল্ডিং ইকুইপমেন্ট শুড বি ইউজড ভেরি কেয়ারফুলি অ্যাজ দিস রান অন ইলেকট্রিসিটি। তো প্রত্যেকটা ওয়েল্ডিং যে ইকুইপমেন্ট থাকে সেগুলো ইলেকট্রিসিটিতে চলে। জানি ইলেকট্রিসিটিটার সাথে আমাদের শরীরের একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে, শরীরের মধ্যে দিয়ে চলে গেলে তো শরীরের জন্য কখনোই ভালো হয় না, নার্ভকে পার্মানেন্টলি ড্যামেজ করে দিতে পারে, অথবা মানুষের জীবনকেও শেষ করে দিতে পারে, ঠিক আছে। তো এই কারণের জন্য কি করতে হয়, আমাদের যখন ইলেকট্রিক্যাল কোনো জিনিসপত্র নিয়ে কাজ করব বা ওয়্যারিং নিয়ে কাজ করব, তখন অতি অবশ্যই কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যেন এগুলো প্রপারলি সেফটি আমরা মেনটেন করি। এবং দ্বিতীয় নম্বর কি হবে, আমাদের তার সাথে সাথে প্রপারলি আর্থিং করতে হবে, যাতে যে কাজ করছে সে যাতে নিজে ইলেকট্রিফাইড না হয়ে পড়ে, অর্থাৎ সে যাতে শর্ট না খায়। এটাকে এনশিওর করার জন্য আমাকে প্রপার আর্থিং করতে হবে, ঠিক আছে। তাতে কি হবে, যে এক্সট্রা বা কোনো কারণবশত যদি শর্ট সার্কিট হয়, সেটা আমাদের শরীরের মধ্যে দিয়ে চলে না গিয়ে আলটিমেটলি সেটা কি হবে, এই আর্থিংটার মাধ্যমে এটা আর্ধে চলে যাবে বা মানে মাটির মধ্যে গিয়ে প্রবেশ করবে। তার ফলে যে ওয়েল্ডিং করছে সে এই ওয়েল্ডিং এর হাত থেকে কিন্তু বেঁচে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের আর্থিং এর মেইন পারপাস, ঠিক আছে। তাহলে যতটা আজকে বোঝানো হলো তার মধ্যে থেকে কি কারো কোনো সমস্যা রয়েছে রেমেডির দিক দিয়ে, কি কি প্রতিকার করতে পারি? তাই তো, ঠিক আছে, ওকে। যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমি আজকে সেশনটা এন্ড করি। Thank you, sir. Most welcome.